1984 সালের 30 নভেম্বর বড় ভাইয়ের বাসা থেকে বলতে পারেন রিক্ত হাতেই বেরিয়ে যাই। যেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম সেদিন আমার স্পষ্ট মনে আছে, আমার পকেটে একটা 10 টাকার নোট ছিল, একটা 1 টাকার নোট ছিল, একটা 25 পয়সা ছিল। আচ্ছা, সেটি ছিল আমার সম্পদ। 30 সেকেন্ডের জন্য আমি মনে করিনি যে আমি চাকরি করব। আমি এরকম একটা কনফিডেন্স ছিল যে প্রয়োজন আমি বিক্রি করে নেবো, আমি রিক্সা চালাবো, আমি ঠেলা গাড়ি চালাবো, কিন্তু আমি চাকরি করবো। হ্যাঁ, সহজ কথা যদি বলি, ওনার ব্যাগ ক্যারিয়ার ছিল আমার। জি, বিভিন্ন অফিসে যেতেন, আমি বাইরে বসে থাকতাম, উনি ভিতরে যেতেন, কখনো কখনো অফিসারদের সঙ্গে আমার পরিচয় করে দিতেন। আমার আজকে যা কিছু দেখছেন সবই কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবসা করে আমি করেছি। পরবর্তীতে আমরা মেটাল ইন্ডাস্ট্রিজ করলাম, রিয়েল এস্টেট কোম্পানি করলাম, এগ্রিকালচার ফার্ম করলাম। 97 সাল 98 সালের দিকে আমার শরীরে একটা অসুস্থ ধরা পড়লো, প্রচন্ড যন্ত্রণা। কিছুদিন পর পর হুঁশ বেরোই, যেখানেই যাই তারাই বলে কেউ হাঁটু থেকে কাটা কেটে ফেলতে হবে, কেউ গোড়ালি থেকে কাটা কেটে ফেলতে হবে। অপারেশন করবার পর আমাকে বললেন যে মিস্টার রাজা ডিসিশন দিতে। তা আমি এক কথাই বলবো যে আমি নিয়ন্ত্রণহীন হয়ে আমি কান্না করেছিলাম। আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাই কথাটি যখন বলতে, যে এটি একটু আগে আমার শরীরের অংশ ছিল, আর এখন এটি একটি মৃত মাংসপিণ্ড যা আমার শরীরে আর কখনো লাগবে। তাহলে আমার শরীরের অংশতেই যদি আমার না হয়, তাহলে আমার বলে রইল না। স্ত্রী মারা গেলে স্বামী দূরে লাশ দাফন করতে আসে, আর আমি কোভিডে আক্রান্ত, আমার অফিসের মানে ছেলেবেলেরা আমাকে ঘাড়ে করে হাসপাতালে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার অফিসের কোনো এমপ্লয়ি আমাকে ছেড়ে খুব যে চলে গেছে এর সংখ্যা খুব কম। এই যুব সমাজ বা তারুণ্য সমাজ ওই শয়তানের বাক্সের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ মোবাইলের মধ্যে ঢুকে গেছে। কি চ্যাট জিপি না কিছু করে, ব্রেনকে স্টর্মিং করে না, কাজটা করে কোনো কিছু হইলেই ওই চ্যাট। আর আমরা কিন্তু চিন্তা করি। স্বপ্ন সবাই দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নে নেয় নানান পদক্ষেপ। কেউ তার পদক্ষেপে বিজয়ী হয়, কেউ আবার পরাজিত হয়। যারা জীবন যুদ্ধে বিজয়ী হয়েছেন তেমন স্বপ্নবানদের নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন স্বপ্নসারথী। স্বপ্নসারথীর আজকের পর্বে আমার সঙ্গে রয়েছেন আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের প্রোগ্রামে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, সেই সঙ্গে দর্শককে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আরমা গ্রুপ বাংলাদেশের একটি সুপরিচিত রিয়েল এস্টেট কোম্পানি। একই সঙ্গে আব্দুর রাজ্জাক, তার রয়েছে নানান সামাজিক উদ্যোগ, বিশেষ করে বনশ্রীর আলোচিত আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের তিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি। একই সঙ্গে তার রয়েছে এমন অনেক সামাজিক উদ্যোগ রয়েছে, ব্যবসা উদ্যোগ। তিনি রিহ্যাবের একজন ভাইস প্রেসিডেন্টও। আব্দুর রাজ্জাক, আমরা আপনার কাছ থেকেই জানতে চাই আপনার জীবনের গল্প। আমরা জানি যে আপনি অনেক স্ট্রাগল করে আজকের পর্যায়ে এসেছেন। আপনার গল্পটা যদি আপনি নিজের মুখেই বলেন। আমি পদ্মার পাড়ের মানুষ, আমার হোম টাউন কুষ্টিয়া, বাট আমি একেবারেই পদ্মার পাড়ে আমার জন্ম। গরু মহিষ আর আমরা একসঙ্গে গোসল করা মানুষ। আর সেখান থেকেই আমার ঢাকায় আগমন 80-এর দশকের শেষ পর্যন্ত। তারপরে বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকা, সেখান থেকে বেরিয়ে যাওয়া। বাবা ছিলেন থানা কৃষি কর্মকর্তা। আমরা মোটামুটি গ্রামের সচ্ছল পরিবার। আমার বাবা ছিলেন তৎকালীন সময় এন্ট্রান্স পাস মানুষ। উত্তরাধিকার সূত্রে আমার বাবা যে জায়গা জমি দিয়েছিলেন, বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, মোটামুটি সচ্ছল। বাট আমি যখন গ্রাম থেকে ঢাকায় চলে আসি, আমি বলতে দ্বিধা নেই যে যখন আমরা প্রাইমারি শেষ করে হাই স্কুলে যাই, উচ্চ মাধ্যমিকে যখন ভর্তি হই, তখন শিক্ষকরা সাধারণত আমাদেরকে প্রশ্ন করতেন আমাদের সময়ে জীবনের লক্ষ্য কি, যে সব শিক্ষকরা এটা আমাদের সময় মোস্ট অফ অল টিচার অর একাডেমিক ইনস্টিটিউশন সেটা আমাদেরকে প্রশ্ন করতেন। আমার স্পষ্ট মনে আছে, আমাদের বন্ধু বান্ধব সবাই কেউ চিকিৎসক হবেন, কেউ প্রকৌশলী হবেন, কেউ শিক্ষক হবেন, কেউ বা সরকারি চাকরিজীবী হবেন। সম্ভবত আমি একমাত্র ব্যক্তি বলেছিলাম যে আমি ব্যবসায়ী। তা আমার প্রয়োজিত আমাদের প্রধান শিক্ষক স্যার চলে গেছেন কিছুদিন আগে।
উনি একটু আটকে অবাক হয়ে বললেন যে তোর বাবা করে চাকরি আর তুই ব্যবসা করবি, তুই কি কি করে? আমি বললাম, স্যার আমি ব্যবসায়ী করি। এটা বোধ হয় 1900 সেই দুর্ভিক্ষের পরপরের কথা বলছি। তারপরে চলে আসি ঢাকা। বড় ভাইয়ের বাসায় ছিলাম 1984 সালের 30 নভেম্বর। বড় ভাইয়ের বাসা থেকে বলতে পারেন রিক্ত হাতেই বেরিয়ে যাই। যেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম সেদিন আমার স্পষ্ট মনে আছে, আমার পকেটে একটা 10 টাকার নোট ছিল, একটা 1 টাকার নোট ছিল, একটা 25 পয়সা ছিল। আচ্ছা। সেটি ছিল আমার সম্পদ। আমার এক বন্ধু শশাঙ্ক শেখর দাস, সে এখন দেশের বাইরে আছে, ওর মেসে উঠি পুরোনো কোম্পানি। সেখান থেকে আমার কর্মজীবনের চিন্তা আসে। তো তৎকালীন সময় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর মানে এফডিসি এফডিসি একজন সহকারী প্রকৌশলী ছিলেন আমার বড় ভাই, ক্লাসমেট। ওনার কাছে যে আমি আমার কথাগুলো বলি যে আমি বাসা থেকে বেরিয়ে এসেছি, আমি আর বাসা থেকে যাবো না। তুমি আশ্চর্য হয়ে বললেন যে তুমি এই অবস্থায় চলে এসছো। চলে এসছি, কোনো ব্যাখ্যা দিলাম। তুমি আমাকে টেস্ট করবার জন্যই হোক, অন্য কোনো কারণেই হোক, বললেন যে তুমি কি কালকে 5,000 টাকা নিয়ে আসতে পারবে? আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তাৎক্ষণিকভাবে বললাম যে পারবো। এই 5,000 টাকা কোথায় পাবো আমি ভাবি। আমার আর এক ক্লাসমেটের মা, উনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। আমি ওনাকে যে বললাম যে খালামা আমাকে 5,000 টাকা দিতে হবে। তো 85 সালে 5,000 টাকা মানে কিন্তু অনেক টাকা। হ্যাঁ। এত টাকার কথা শুনে উনি কিছুটা বিব্রত হলেন, কিন্তু ওনার সঙ্গে আমার রিলেশন এবং আমার আকুতি উনি আর ফেলতে পারলেন না। তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আফটার 1 মান্থ আমি আপনাকে এই টাকাটা ফেরত দেব। এই পরের দিন 5,000 টাকা নিয়ে এফডিসিতে, আমি মালিবাগ রেলগেট থেকে এফডিসিতে আমি হাঁটতে হাঁটতে যেতাম, বিকজ আমি রিক্সায় যাবো, সেই টাকা পয়সা পাবো কোথায়। আমি এফডিসিতে গিয়ে ওনাকে বললাম যে ইয়েস আমি টাকা জোগাড় করেছি। তখন উনি আমাকে একটা কোটেশন দিয়ে একটা কাজ দিলেন, 29,990 টাকার কাজ। এটা আমার জীবনের প্রথম একটি কাজ। ওই 5,000 টাকা এবং বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে, কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 100 ধার করে আমি কাজটা শেষ করলাম। কিন্তু এই 1 মাসের মধ্যে তুমি বিল পাবো। তখন আমার আর এক ক্লাসমেটের ভাবির কাছে গিয়ে আবার 5,000 টাকা ধার চাইলাম, এবং উনিও অনেক কষ্টের পরে অবাক হলেন এবং শেষ পর্যন্ত উনি আমাকে টাকাটা দিলেন। সেই 5,000 টাকাটা নিয়ে আমি আমার বন্ধু মার টাকাটা পরিশোধ করলাম, ফুলফিল করলাম। এখন চলছি, প্রতিদিনই ওই এফডিসিতে হাঁটতে হাঁটতে যাই আসি। দপ্তরের ফাইল তো আর আমার গতিতে চলবে না, আমার রিকোয়ারমেন্ট চলবে না। এনিহাউ, বন্ধুর ভাবির টাকাটাও পরিশোধের সময় যখন চলে আসলো, তখন মালিবাগ বাজার রোডে একটি হার্ডওয়্যার আমারই বন্ধুর বড় ভাইয়ের দোকান ছিল। আমি 6,000 টাকার মাল নগদে পারচেস করে আমি অন্য একটি দোকানে 500 টাকা কম মূল্যে 5,500 টাকা বিক্রি করলাম। বিক্রি করে আমার বন্ধুর মার টাকাটা পরিশোধ করলাম। আমার হাতে থাকলো 500 টাকা। এই তারপরে আমার বিলটা আমি যখন পেলাম, লাকিলি আমার বয়সজনিত কারণ হোক, আমার ব্যবহারের কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক, যিনি এটা দায়িত্বে ছিলেন, হেড অফ অ্যাকাউন্টস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য চাকরিতে যোগদান করেছেন, আমাদের সিনিয়র বড় ভাই। আপনার তখন বয়স কত ছিল? আমার বয়স 85 সালে ধরেন 25-26। হ্যাঁ, বলে ওনার বয়স 30+। তো উনি আমাকে সব গুছিয়ে দিলেন, এবং এই বিলটা নিতে আমার সত্যি কথা বলতে কি যে দাপ্তরিক কিছু ব্যয় থাকে, আমার 1 টাকাও ব্যয়। এটি আমার বড় ভাইয়ের বন্ধুর কারণেই হোক বা ওনার কারণেই হোক, এটি ছিল আমার জীবনের প্রথম উপার্জন। এবং লাকিলি এই কাজটাতে আমি ভালো একটা প্রফিট করেছিলাম, অলমোস্ট +-15,000 টাকা। সেই টাকা দিয়ে আমি আমার জীবনের প্রথমে একটি খাট কিনি, একটি চেয়ার টেবিল বানাই, আর একটি আলমিরা কিনি।
আলমিরাটা আজও কিন্তু আমার টেবিলে, আমার এই অফিসে আছে, টেবিলটাও আছে, খাট আর চেয়ারটা। আচ্ছা। এই তারপরে 84 সাল থেকে 85 সাল থেকে 89 সাল পর্যন্ত আমি মূলত এফডিসিতেই কাজ করি। আমার বড় ভাই যে কনস্ট্রাকশনের কাজ, বিভিন্ন রকম এফডিসি রিলেটেড কিছু ইলেকট্রিক্যাল কাজ করতাম। মানে আপনার শুরু থেকে ইলেকট্রিক্যাল। পরবর্তীতে আমার বড় ভাই ছিলেন ফ্রিডম ফাইটার, উনি ছিলেন প্রকৌশলী, উনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ব্যবসা করতেন। তা আমি ওনার বাসা থেকে বেরিয়ে আসছেও অফিস আদালতে উনি আমাকে নিয়ে যেতেন। সহজ কথা যদি বলি, ওনার ব্যাগ ক্যারিয়ার ছিল। বিভিন্ন অফিসে যেতেন, আমি বাইরে বসে থাকতাম, উনি ভিতরে যেতেন, কখনো কখনো অফিসারদের সঙ্গে আমার পরিচয় করে দিতেন। আমি হয়ে গেলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনেক প্রকৌশলীর ছোট ভাই। এই তারপরে আমার ব্যবসাটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেই শুরু করি। 85 সাল থেকেই আমার ব্যবসা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবসাটা স্টার্ট করি আমরা বোধ হয় 87-88। সেই থেকে আমি বলবো যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আমি মূলত ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, সাব স্টেশন, পাওয়ার স্টেশনের কনস্ট্রাকশন, এই সব কাজগুলোই আমি করতে থাকি। বাংলাদেশের মানে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো তো আপনার মোটামুটি আপনার শাহজিবাজার 90 মেগাওয়াট পাওয়ার স্টেশন, 60 মেগাওয়াট পাওয়ার স্টেশনের অলমোস্ট 90% সিভিল কাজ আমার করা। হেঞ্চুগঞ্জ 90 মেগাওয়াট পাওয়ার স্টেশনের সিভিল কাজ আমার করা। সিদ্দিকগঞ্জ 210 মেগাওয়াটের সিভিল কাজ আমার করা। বাগাবাড়ি 109 মেগাওয়াটের সিভিল কাজ আমার করা। বড় পুকুরিয়া 300 মেগাওয়াট কোল বেস পাওয়ার স্টেশন, সেখানকার সিভিল কাজ আমার করা। আমার করা বলতে আমার সঙ্গে আরো ঠিকাদার ভাইরা আছেন, সবাই মিলিয়ে আমরা। আপনি সম্পৃক্ত ছিলেন? আমি সম্পৃক্ত ছিলাম। তারপরে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন লাইন, বাংলাদেশের 64টা জেলার 45টা জেলার ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সেই সময় আমাদের কোম্পানির করা। এখন আমরা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ করি, তবে সিভিল কাজটা এখন আর করা হয়নি। ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ করি এবং ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস আমরা পাওয়ার সেক্টরে সাপ্লাই করি। এটা আমার মাদার বিজনেস বা কোর বিজনেস, যা আমার 85 সালে শুরু করেছিলাম, এখনো সেটা চলমান রয়েছে এবং আমার ফিজিক্যাল ফিটনেস থাকা অবধি আমি এটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, যেখানে ছিলাম। এরপরে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে গেলাম। 2006 সালে মনে হলো যে ব্যবসার কিছু ডাইভার্সিফিকেশন করা দরকার। তখন পাওয়ার সেক্টর রিলেটেড আমি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের একটা ইন্ডাস্ট্রি করলাম, ফ্যাক্টরি করলাম মুন্সিগঞ্জ বাজারিয়াতে। ওখানে আমার 5 একর জমির উপরে একটা ফ্যাক্টরি রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আমরা প্রোডাকশন করি। আর কিছু মাল যেগুলো আমরা প্রোডাকশন করতে পারি না, মোস্টলি চায়না, ইন্ডিয়া, ইউকে, ইউরোপ, এখান থেকে ইম্পোর্ট করি এবং আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করি, করে আমরা পাওয়ার সেক্টরে সাপ্লাই করি। এটি হলো আমার বিজনেস। পরবর্তীতে আমরা মেটাল ইন্ডাস্ট্রিজ করলাম, রিয়েল এস্টেট কোম্পানি করলাম, এগ্রিকালচার ফার্ম করলাম, আরেকটা রিয়েল এস্টেট কোম্পানি করেছি। এটি হলো আমার বিজনেসের একটা পার্ট। এখন কথার মাঝে আপনি বলেছিলেন যে আপনার মানবিক কাজগুলো কিভাবে শুরু করতে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমার এই অফিসটি শুরু করেছিলাম আমরা 2004 সালে। 5 সাল থেকে এটা আমার ওন কমপ্লেক্স। তার আগে আমি মালিবাগে ভাড়া ছিলাম। এই অফিসে আমার 2জন নির্বাহী পরিচালক ছিলেন। একজন আমার খুব কাছের বড় ভাই কাম সিনিয়র ফ্রেন্ড, উনি একসময় আবার সেক্রেটারি জেনারেল ছিলেন, কর্নেল এফ.এম. খালেদ। তিনি বুয়েট থেকে পাশ করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আর্মির ইঞ্জিনিয়ারিং করে একজন অফিসার ছিলেন, সব অফিসার ছিলেন। আমার আর একজন বড় ভাই, ওনার বাড়ি কুমিল্লার, সাবেক কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। উনি 62 বছর চাকরি করেছেন। উনি আমার চেয়ে বয়সে অনেক প্রবীণ, 29 বছর বড়। উনি আমাকে মিস্টার চেয়ারম্যান বলতে, আমাকে ফিরোজ ভাই বলতাম। খুব নলেজেবল একজন মানুষ। 97 সাল 98 সালের দিকে আমার শরীর একটা অসুস্থ ধরা পড়লো। প্রথমে ঢাকা, প্রথমে কমিউনিটি হাসপাতালে সার্জারি করেছি, দেন এটা আমি সমৃতাতে সার্জারি করেছি, তারপরে আমি কলকাতাতে সার্জারি করেছি।
বাট এটি যেখানেই যাই তারাই বলে কেউ হাড় থেকে কাটা কেটে ফেলতে হবে, কেউ গোড়ালি থেকে কাটা কেটে ফেলতে হবে। আমার কন্যার জন্য 15 আগস্ট 2005 আমি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছি সেই সময়। বাট এখান থেকে আমি বেরোতে পারছি না, মানে প্রচন্ড যন্ত্রণা, কিছুদিন পর পর হুঁশ বেরোই, ছিদ্র করতে হয়, খুব দুর্গন্ধ। যেখানেই যাই তাকে বলছি যে কেটে ফেলছে। তারপরে সিঙ্গাপুর চলে গেলাম। সিঙ্গাপুরে একজন চিকিৎসক ডক্টর রাভি কে পিল্লাই, উনি একজন অর্থোপেডিক্সের ওয়ার্ল্ড ফেমাস চিকিৎসক। ওনার কাছে যাওয়ার পর উনি বললেন যে মিস্টার রাজ্জাক এটা তোমার কেটে ফেলতে হবে। 2005 সালের আমি এত যন্ত্রণা, আমি সিঙ্গাপুর চলে গেলাম কর্নেল খালিদকে, কারণ আমার মেয়ের সদ্য ফ্যামিলি আপনার সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার 2 পুত্র, তারা ছোট ছোট। তো ওনাকে নিয়ে যখন আমি দেশের বাইরে যাই, সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুরে উনি দেখে আর দেরি না করে উনি অপারেশন করলেন। অপারেশন করবার পর আমাকে বললেন যে মিস্টার রাজ্জাক দিস ইজ ইউর ভিক্টোরি। তা আমি এক কথাই বলবো যে আমি নিয়ন্ত্রণহীন হয়ে আমি কান্না করেছিলাম। আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাই এই কথাটি যখন বলতে, যে এটি একটু আগে আমার শরীরের অংশ ছিল, আর এখন এটি একটি মৃত মাংসপিণ্ড যা আমার শরীরে আর কখনোই লাগবে না। তাহলে আমার শরীরের অংশতেই যদি আমার না হয়, তাহলে আমার বলে রইলটা কি? এই দেশে আসি, তখন আমার আর এক নির্বাহী পরিচালক যে মিস্টার ফিরোজুল ইসলাম, উনি খুব নলেজেবল মানুষ। আমার অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, টিম, অনেক আমার 200+ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই রয়েছেন, কিন্তু আমি আজ অবধি ওনার মতো নলেজেবল মানুষের সঙ্গে আমার দেখা হয়নি। উনি বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতেন, বিজ্ঞান, কোরআন, গীতা, বাইবেল, সব বিষয়ে উনি জ্ঞান রাখতেন। আমি ওনাকে প্রশ্ন করলাম যে উনি আমাকে মিস্টার চেয়ারম্যান বলতেন, আমি ওনাকে ফিরোজ ভাই বলতাম। আমি বললাম যে ফিরোজ ভাই, আই ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপলস, হোয়াট ক্যান আই ডু? উনি ওই দিন কিছু বললেন না। পরের দিন এসে আমাকে কফি পান করতে করতে বললেন, মিস্টার চেয়ারম্যান, ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতাকে জগন্নাথ কলেজ, আমাদের বাবু জগন্নাথ, এরকম অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে বললেন যে আপনারা কি করেছেন? আমাদের কেন, আমরা বেতন মোটাদান করেছি, অঞ্চলে অঞ্চলে অলিতে গলিতে আমরা মসজিদ নির্মাণ করেছি, শিক্ষা প্রতিষ্ঠান করেছি। যখন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললাম, তখন উনি বললেন যে যদি কিছু করতেই চান, ডেফিনেটলি শিক্ষা। এই জাস্ট বীজটা উনি আমার মাথায় ঢুকিয়ে দিলেন। সেটাই আপনার আব্দুর রাজ্জাক স্কুলের এই যে বীজটা ঢুকিয়ে দিলেন, তখন আমি, আব্দুর রাজ্জাক স্কুল তখনও জন্ম হয়নি, তখন আমরা একটা ওয়েলফেয়ার সোসাইটি করলাম, আর ওয়েলফেয়ার সোসাইটি, উনি ওই ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাকালীন ট্রেজারার, আর কর্নেল এফ এম খালিদ ছিলেন ভাইস প্রেসিডেন্ট। সবাই মিলে এই ওয়েলফেয়ার সোসাইটি চলবে কি দিয়ে, টাকা পাবো কোথায়? তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে তখন আলহামদুলিল্লাহ আমার ব্যবসা একটা লেভেলে আমি চলে এসেছি। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের কোম্পানির উপার্জিত যা অর্থ, সেখান থেকে একটি অংশ ডিভিডেন্ড দিয়ে ওয়েলফেয়ার দিয়ে, এই তখন আমরা ছাত্রবৃত্তি দেওয়া শুরু করলাম। আমার নিজ উপজেলা, নিজ জেলা, আমার পাবনার ঈশ্বরদী, নাটক, আমার নানার বাড়ি আর কি, এরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, আর যে সমস্ত ছেলেমেয়েরা ভালো মেধাবী বা অসচ্ছল, সেই ছেলে মেয়েগুলোকে আমরা ছাত্রবৃত্তি দেওয়া শুরু করি। এ পর্যন্ত 1,000+ স্টুডেন্টকে আমরা সহযোগিতা করেছি। অনেক গল্প বলতে পারে। একটি মেয়ের বাবা নেই, মা মানুষের বাড়ি বাড়ি, এক কথাই বলবো খুবই সাবস্ট্যান্ডার্ড কাজ করে মেয়েটাকে পড়াতো। সেই মেয়েটা কিন্তু এখন এমবিবিএস ডাক্তার হয়েছে। একটি ছেলে মাঠে ছাগল চড়াতো, সেই ছেলেটি ওয়েট থেকে প্রকৌশলী হয়েছে। এইরকম 1,500 গল্প আমি বলতে পারি। এইভাবে আমরা কাজ করছি। পরবর্তী
পরবর্তীতে চিন্তা করলাম যে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি দেওয়া যায়। এই তখন আমরা ওয়েলফেয়ার কমিটির সদস্যরাই চিন্তা করে এই আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের জন্ম হয় 2008 সালে বনশ্রীতে। এবং সেই প্রতিষ্ঠানে বর্তমান 800+ স্টুডেন্ট রয়েছে, 70+ টিচার রয়েছে। এটা মোটামুটি ঢাকার পরিচিত স্কুল। বনশ্রীতে একটা পরিচিত স্কুল, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। গতবার এসএসসিতে আমাদের 93% পাস করেছে। অনেক পুরনো প্রতিষ্ঠান যেখানে 50% পাস করেনি। আমরা প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে দাবি করছি না, তবে আমার স্বপ্নটা হলো যে একদিন আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করে তারা বলবে যে ইয়েস আমি আব্দুর রাজ্জাক থেকে পড়াশোনা করেছি। এবং আপনার যাতার্থে জানাচ্ছি যে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ এটি অ্যাবসলিউটলি চ্যারিটি। এই আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের উপার্জিত একটি পয়সাও আমি বা আমার উত্তরাধিকারটা ভোগ করতে পারবে না। যা কিছু উপার্জন হবে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের কল্যাণেই ব্যয় করা হবে। এটি আমার একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে চিন্তা করলাম যে আমি যেখানে জন্মেছি সেখানকার মানুষের একটা অধিকার আছে। আমার নিজ উপজেলায় আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে, এটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রাজ্জাক মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট। আর ব্যবসার কথা যদি বলি, আমি আমার ইলেকট্রিক কোম্পানি হলো আমার মাদার কোম্পানি। ইলেকট্রিক কোম্পানি থেকেই আমার উত্থান, এবং আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা আছেন আমি তাদেরই একজন মানুষ। বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যারা চাকরি করে সংসার পরিচালনা করেছেন আমি ব্যবসা করে করেছি। আমি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে আজ পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা কর্মরত কর্মকর্তারা যারা আমার কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন আমি তাদের কাছ থেকে কোনো প্রফিট করিনি। এবং আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তাদেরকে জানাতে চাই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পাওয়ার সেক্টর, স্পেশালি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পুজো পাটিগো, মেসকো, বেসকো, ডিপিডিসি, এই সমস্ত সংস্থার যারা সারা জীবনই তো মানুষ শেষ জীবনে একটি মাথা গোঁজার ঠাঁই খুঁজে দিল, এই সমস্ত অবসরে যাওয়া মানুষগুলো বা তাদের চাকরিরত অবস্থায় যারা আমার কাছ থেকে ফ্ল্যাট কিনেন আমি তাদের কাছ থেকে কোনো প্রফিট রাখি। এবং আমার নিজ জেলা কুষ্টিয়া, মানে বৃহত্তর কুষ্টিয়া মানে কুষ্টিয়া জেলাতে এখন 3 জেলায় বিভক্ত, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর। এই 3 জেলার মানুষও যখন আমার কাছ থেকে ফ্ল্যাট কিনেন আমি কোনো প্রফিট করি না, কারণ আমার জন্মস্থান কুষ্টিয়ার মানুষের প্রতি আমার কিছু দায়িত্ববোধ রয়েছে। পাশাপাশি আমার বেড়ে ওঠা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে আমার আজকের যা কিছু দেখছেন সবই কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবসা করে আমি করেছি। সো আমি মনে করি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে। এবং আমি আমার প্রয়াত বড় ভাই উনি বলেছেন যে কাজটি করবে স্বচ্ছতার সাথে, সদস্যের সাথে, উইথ কোয়ালিটি। আমি সেটা আজও মেনটেন করি। আচ্ছা, আপনি ছোটকালে যেদিন বলেছিলেন আপনার শিক্ষককে যে আপনি ব্যবসায়ী হবেন, এটা কি শুধু মাথায় এসেছে বলে ফেলেছি না আপনার সেরকম লক্ষ্য ছিল? সেটা যদি বলতে যে সম্ভবত সালটা 1973 বা 74 বা 75, ঠিক এক্সাক্ট মনে নাই, বাট স্বাধীনতা পর আমাদের তখন গ্রামের মানুষ আমাদের কিন্তু বাজার ছিল, আমাদের হাট ছিল, সপ্তাহে 2 দিন আমাদের হাটবার ছিল। হাটবার। তো এই বাবা যেহেতু থানা এগ্রিকালচার অফিসার ছিলেন, উনি হয়তো মেহেরপুরে থাকতেন, কখনো বেড়াবাড়ি ওনার পোস্টিং থাকতো, আমরা গ্রামে থাকতাম, আমরা ফিলিপনগর হাই স্কুলের ছাত্র। তো মা হাটবারে টাকা দিতেন বাজার করার জন্য, হয়তো বাজারের জন্য কিছু কেনাকাটা উনি বলে দিতেন। বাড়িতে আমাদের চাষাবাদ ছিল, একজন পার্মানেন্ট আমরা রাখাল বলতাম, সারা বছর উনি কাজ করতেন। তো ওনাকে নিয়ে আমি হাটে যেতাম। তো যাওয়ার সময় দেখছি যে কোন এক চাষির জাংলায় 2টো লাউ ঝুলছে। আমি বললাম, চাচি কি তোমার লাউ কি বিক্রি করবা? তো চাচি হয়তো বলতে যে হ্যাঁ বাবা করবো। হয়তো 3টা লাউ ঝুলছে, দাম চাইলেন উনি 1 টাকা। চাচি 3টা লাউর দাম 1 টাকা অনেক, এটি 8 আনা। চাচি বললো যে না বাবা 8 আনা না, তুমি আর 10 পয়সা। তখন তো সেই 72-73 সালে 8 আনা, 4 আনা পয়সা, 5 পয়সা, 2 পয়সার অনেক মূল্য ছিল। 3টা লাউ আমি 60 পয়সা দিয়ে কিনলাম। বাজারে যায় আমার সেই ভাই যিনি আমাদের বাড়িতে কাজ করতেন, আমাদের বয়সে বড়, ওনাকে বসাই দিয়ে বললাম যে 3টার দাম তো 1.5 টাকা। হয়তো উনি
1 টাকায় বিক্রি করলে তা আমার লাভ হলো কত 40 পয়সা। ওই 40 পয়সা দিয়ে তখন আমাদের সময় গুড়ের এক ধরনের মিঠাই হতো, বিভিন্ন রকম বাতাসা, খুরমা, খাগড়া, এরকম আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম। তো দেখা গেল কি যে ওটা দিয়ে আমি কিনে খেয়ে ফেললাম। স্কুল ছুটি হলো, মায়ের কাছ থেকে 100 টাকা ধার নিয়ে, আমরা তো চরাঞ্চলের মানুষ, ডাঙ্গা অঞ্চলে কাঁঠাল হতো, হয়তো আমি এক গরুর গাড়িতে করে ভাইকে নিয়ে 50 টাকা কাঁঠাল কিনে নিয়ে আসলাম। ওই চোখের নিচে রেখে ওই ওই ভাইকে দিয়ে বিক্রি করা, ওনাকে আবার 4 আনা 8 আনা, উনি আবার বিড়ি খেতেন, তো ওনাকে 1 প্যাকেট বিড়ি কিনে দিতাম, উনি হাটে নিয়ে যেতেন, আমি বলে দিতেন কোনটার দাম কত। আমি হাটে ঘোরাঘুরি করতেছি, দেখা গেলো কি যে আমি 50 টাকা বা 70 টাকা দিয়ে 1 গাড়ি কাঁঠাল এনেছি, তখন তো একটা কাঁঠালের দাম 8 আনা 1 টাকা। আমি খুব কাঁঠাল খেবো মানুষ, আমি এখন আমার কাঁঠাল মানে আমার কাঁঠাল থাকলে দুনিয়ার আমি কিচ্ছু দিই না। আমি সব ফলের প্রতি ভক্ত, বিশেষ ভক্ত কাঁঠালের প্রতি। এই কাঁঠাল কিনে যে মার কাছ থেকে 50 টাকা নিয়ে আমি কাঁঠাল আনলাম, বিক্রি করে দেখা গেল যে 70 টাকা হয়েছে। তো মা তো কাঁঠাল আমাদেরকে খাওয়াবেন, তো মার কাছ থেকে আমি দাম দিচ্ছি, তো তুই যে আমার কাছ থেকে টাকা নিলি, কাঁঠাল দিবি না? আমি তো তোমার কাছে ব্যবসার জন্য টাকা নিচ্ছি ধার, তুমি কাঁঠাল হাটের থেকে কিনে এনে আমাদের খাওয়াবা না। এইভাবে শুরু করে তারপরে মানে আমার ব্রেনের ভিতরে কখনো আমি চাকরি করবো, তার মানে ছোটকাল থেকে আপনার মধ্যে ব্যবসা ছিল। 30 সেকেন্ডের জন্য আমি মনে করিনি যে আমি চাকরি করবো। আমি এরকম একটা কনফিডেন্স ছিল যে প্রয়োজন আমি ভিক্ষে করে নেবো, আমি রিক্সা চালাবো, আমি ঠেলা গাড়ি চালাবো, কিন্তু আমি চাকরি করবো, আমার স্বাধীনভাবে আমি কিছু করতে চাই। আমি খুব বড় ব্যবসায়ী না, বাংলাদেশের যে 2500 দফা যারা ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছেন। আমাদের কুষ্টিয়ার আমাদের উপজেলার নাসির ভাই, নাসির গ্রুপে চলে গেছেন, আমাদের বিআরবির মুজিবুর রহমান, ওনারা ধরেন দেশ বরেণ্য, এই যে হামিম গ্রুপের আজাদ ভাই, এরকম অনেক দেশ বরেণ্য ব্যবসায়ী রয়েছেন। আমি ঠিক অত বড় ব্যবসায়ী না, কিন্তু আমার ওই 2005 সালের সার্জারির পরে আমার কাছে মনে হয়েছিল টাকা মানুষকে প্রশান্তি দেয় না। আমি খুব স্বল্প বুঝি, গত 47 ইয়ার্স আমার বডি ওয়েট কিন্তু অপরিবর্তিত, 47 ইয়ার্স। আমি এখনো 17 ঘন্টা পরিশ্রম করি, এই কাজ করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই সফলতার কারণ কি মনে হয় আপনার কাছে? সফলতার কারণ যদি বলি, প্রথম কারণ হলো যে আপনাকে যে কাজটি আপনার কমপক্ষে 10 বছর করবার পরিকল্পনা নাই, সেই কাজটি আপনি 10 মিনিটে করবেন, এটি একটি আমার নিজস্ব ফিলিংসের কথা বলছি। মা বাবার দোয়া অবশ্যই প্রয়োজন। আমার বাবা এবং আমার মা, আমার বাবা যখন বিছানায় পড়ে গেছিলেন, আমার বাবার মলমূত্র আমি তা পরিষ্কার করেছি। আমার বাবা বলে গেছেন, বাবা তোমার বাড়ির আঙিনায় যত মানুষ আসবে, কোনো মানুষকে তুমি খালি মুখে করে খাওয়া, কিছু না হলে 1 মুষ্টি মুড়ির 1 গ্লাস পানি হলে দিবা, এটা আমার বাবার নির্দেশ ছিল। মাও, আমার মা 105 বছর বয়সে মারা গেছেন, তবে উনি বিছানায় খুব বেশি দিন পড়েছিলেন। আমার মা আমার অনুপ্রেরণা। আমি আজকে এখানে এসেছি এক কথাই যদি বলি যে আমার মা বাবার দোয়া, আমার কমিটমেন্ট। আমি আমার 41 বছর ব্যবসা করি, আমি আজ পর্যন্ত কারো 10টা টাকা আত্মসাৎ করি, আমি কমিটমেন্ট কখনো ফেল করি। এখন বর্তমান ব্যবসা আছে, আপনার সঙ্গে আমার ব্যবসা চলমান রয়েছে, হয়তো আপনি কেবল ইন্ডাস্ট্রিজের মালিক অথবা আপনি রিলোডিং মিলের মালিক, গিভ অ্যান্ড টেক থাকবে। ব্যবসায় কখনো উত্থান আছে, কখনো পতন আছে, কিন্তু আপনি আমার কাছে টাকা পাবেন। আমার সঙ্গে যারা 41 বছরে যারা আমার সঙ্গে কাজ করেছেন, একজন লোকও দেখাতে পারবেন না যে আমার সঙ্গে কাজ করে তার মজুরি পাননি অথবা তার মালের দাম পান, একজন লোক বলতে পারে, কারণ এটা তাদের পারিশ্রমিক, এটা আমি পরিশোধ করেছি। ইন টাইম যদি না পারি, তাহলে আমার যদি কোনো সমস্যা হয়, আমি আপনাকে আগেই জানিয়ে দেবো যে আমি দিতে পারবো না, আমাকে আরো সময় দিতে হবে। বিজনেসের মূল থিং ছিল একে অপরের প্রতি একটা বিশ্বাস। আজকে 25 বছর যাবত আমি পলিকাগজ থেকে মালামাল কিনি, কত কোটি টাকার মাল দিচ্ছে আমি বলতে পারবো না। এই 25 বছরের পলিকাগজ থেকে আমি একটা দিনের জন্য জিজ্ঞাসা করি এই মালটার দাম কত। আমার মালের দরকার হয়, সে মাল পাঠায় দেয়, সে বিল পাঠায় দেয়, আমার অ্যাকাউন্টে এবার কিন্তু টাকা দিয়ে দেয়। দ্যাটস কল বিজনেস। বাট আনফর্চুনেটলি
সেই জামানাটা বোধহয় আমরা হারিয়ে ফেলছি। মানুষের মধ্যে নৈতিকতা এবং আদর্শিক দিকটা একেবারেই হারিয়ে গেছে। সবশেষ জানতে চাই আপনার সাথে আপনার প্রতিষ্ঠানের কর্মীদের সম্পর্ক কেমন? আমার প্রতিষ্ঠানের কর্মীদের কথা যদি বলি, আমি যদি বেল্ট খুলে আমি এসে দেখছি যে আপনার রুমে হ্যাঁ। আপনার অনেক কর্মীরা আপনার রুমে বসে আছেন। তো নরমালি কোম্পানির চেয়ারম্যান, এই প্রশ্নটা জিজ্ঞেস করার এটাই কারণ, আমি মনে করি চেয়ারম্যান বা ওরা মানুষ। আমি বিবেচনা করি ওরা মানুষ, শুধু আমার কর্মী না, আমার কতটা সিকিউরিটি গার্ড রয়েছে তাদের পরিবারের কি সুবিধা অসুবিধা সেরকম কিন্তু আমি নজরদারি করি, এবং আমার 2 ছেলেকেও ওই শিক্ষাটাই দিচ্ছি যে ওরা মানুষ। আজকে তুমি বড় হয়েছো, মানে আমি কষ্ট করে আমি অনেকবার উঠেছি, আবার ঘুরে পড়ে গেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি, আবার উঠেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি, বাট আমার সন্তানরা কিন্তু এই ধাক্কাটা পায়। তা আমি বলি যে মানুষকে যদি আমরা মানুষ হিসেবে মূল্যায়ন না করি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো না। মানে আমরা যেটা দেখি যে এখন আমাদের যারা শিল্পপতি বলি বা বড় বড় মানুষ হলে একটু নিম্ন স্তরের মানুষদেরকে একটু ঘৃণা করা হয়। এটাকে আপনি কিভাবে আমি দেখেন? জানি না যারা করে এটি সঠিক কাজ। বা মালিকের সাথে কোম্পানিগুলোর শ্রমিকদের সম্পর্কটা অনেক দূরত্ব থাকে, আপনি কি মনে করেন এটা কতটুকু? এইটা সঠিক। তোরাই তো আমার আজকের আমি, অর্থাৎ আমি 1984 সালের 30 নভেম্বর বেরিয়ে গেছি 11 টাকার চালান আমি। আমার বাবা যথেষ্ট জমির স্বত্বাধিকারী। আমি কিন্তু 3 বছর আমার বাবা মার সাথে যোগাযোগ করি, আমি আমার মতো যুদ্ধ করে গেছি। আমার পাশে যারা ছিলেন বা এখনো যারা আছেন, আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞ সহকারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কতিপয় আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব যারা আমাকে স্নেহ ভালোবাসা জ্ঞান দিয়ে বলে, ওনারা বলতেন যে তুমি কাজ করো সততার সাথে, কখনো কোনো 2 টাকা বেশি প্রফিট হবে বলে সাবস্ট্যান্ডার্ড কোনো জিনিস তুমি কখনো দেবা না। আমি আজকে কিন্তু সেটা করি। আমি যখনই যেখানেই কাজ করছি কোয়ালিটি, আমার কত কোটি টাকা লস হয়েছে আই কিন্তু কথা, এটা কিন্তু দেশের প্রপার্টি, আমার দেশের প্রপার্টি। আমি চেষ্টা করেছি গুণগত মান বজায় রেখে কাজ করতাম। আমি চেষ্টা করছি আমার রিয়েল এস্টেট কোম্পানি, আমি 20 বছর যাবত রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জড়িত। শত শত অ্যাপার্টমেন্ট আমি হ্যান্ড ওভার করেছি, বিল্ডিং যে খুব অনেক বেশি হ্যান্ড ওভার করছি তা না। আমি খুব বড় আমি আবারও বলছি, আমি আত্মানগর গণস্টিকের দিকে ব্যবসা করি, কারণ আমার অনেক টাকার প্রয়োজন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জায়গাতে যদি বলি যে মানুষকে যদি আপনি মানুষ হিসেবে মূল্যায়ন না করেন, আপনি কি শিওর যে আপনি অনেক বড় হবেন? আপনি কি শিওর কালকে আপনি দরিদ্র হয়ে যাবেন? আপনি কি শিওর যে আপনি এখান থেকে রেকর্ডিং করে আপনি বাসা পর্যন্ত যেতে পারবেন? নিশ্চিত আপনি তাহলে কোনো কিছুই যদি নিশ্চিত না হয়, আমি ভাবি যে আমার 2টো টিকিট ছিল, একটা খরচ হয়ে গেছে আর একটা আমার পকেটে আছে, যখন ডাক পড়বে আমি চলে যাব। আমি যদি মানুষের জন্য কাজ করি, আমি বিলিভ করি সৃষ্টিকর্তা আমার জন্য করবে, এবং সেই নিয়ে যদি বললাম যে আমার এখন আমি 41 বছর ব্যবসা করি, আমি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি ওই প্রেশারের একটা ওষুধ খাই আর মেডিসিন বিহীন মানুষ। আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম, কেউ ভাবেনি যে আমি ফেরত আসবো, কিন্তু আমি ওই অবস্থায় আমি 28 দিন বঙ্গবন্ধু হসপিটাল বা পিজি হসপিটাল যেটা, সেই হাসপাতালে আমি ছিলাম। কেউ ভাবেনি, আমার অফিসের জন্য লোক ভাবেনি যে আমি ফেরত আসবো। তো ওই সময় স্ত্রী মারা গেলে স্বামী দূরে লাশ দাফন করতে আসে, আর আমি কোভিডে আক্রান্ত। আমার অফিসের মানে ছেলেবেলেটা আমাকে ঘাড়ে করে হাসপাতালে নিয়ে গেছে, পালাক্রমে আমার ডিউটি করেছে। ওরা কিন্তু চিন্তা করে নাই যে আমার কোভিড আমার হইতে পারে। এই যে ভালোবাসাটা ওরা তো আমাকে ফেরত দিয়েছে। আমি এই যে সামনে কোরবানি ঈদ আসছে, আমার সমস্ত এমপ্লয়ের জন্য আমি কোরবানি করি। একজন এমপ্লয়ি নাই যে সে কোরবানির মানুষ পাবে। কেন করি? যে একজন স্বল্প বেতনভুক্ত, আমার একজন নিরাপত্তা কর্মী, সে তো বেতন পাচ্ছে 12-14 হাজার টাকা। সে তার বাচ্চাকে যে ঘন ঘন মাংস কিনে খাওয়াবে সে সমস্ত তার নাই। তাহলে ওই যে একটা দিন তাকিয়ে থাকে, তো তার পক্ষে তো মানুষের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব। আমি তাদের কথা ভাবি, তাদের বাচ্চাদের পড়ালেখা, তাদের পরিবারের চিকিৎসা,
এসব নিয়ে আমার ওয়েলফেয়ার ফান্ড চেষ্টা করি, যে কারণে আলহামদুলিল্লাহ আমার অফিসের কোনো এমপ্লয়ি আমাকে ছেড়ে খুব যে চলে গেছে এর সংখ্যা খুব কম। বাট কেউ যদি চলে যায়, অনেকে দেশের বাইরে চলে গেছে, অনেকে একটা বেটার অপরচুনিটির জন্য চলে গেছে, আমি স্বাগত। আচ্ছা, সবশেষ জানতে চাই যে আমাদের তারুণ্যের মধ্যে আমরা এখন হতাশা দেখি, সবাই বলে যে বাংলাদেশে কিছু নাই, আমি কি করব, নানান হতাশার চিত্র আমরা দেখতে পাই। তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, যারা ব্যবসায়ী হতে চায় তাদের জন্য বা যারা চাকরি করতে চায়? আমি যদি অল্প কথাই বলি, আপনি যদি মনে করবেন যে আমি এটা করব, শুধু আপনি মনে করেন, তাহলে আপনার 70% আপনি করে ফেলেছেন। আপনি রাতারাতি বড় হবেন সেটি ভাববার কোনো কারণ নেই। আনফর্চুনেটলি যুব সমাজ বা তারুণ্য সমাজ ওই শয়তানের বাক্সের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ মোবাইলের মধ্যে ঢুকে গেছে, কি চ্যাট জিপি না কিছু করে, ব্রেনকে স্টর্মিং করে না, কাজটা করে কোনো কিছু হইলেই ওই চ্যাট। আর আমরা কিন্তু চিন্তা করি যে আমি কি থিঙ্কিংটা করছি, আমি ড্রাফট করি, টাইপ করে দিই, ওরা সেটা করছে না। দ্বিতীয়ত, আজকের আমি 41 বছরের আমার সাধনার ফসল। এখন আপনি কালকে আমার কোম্পানিতে যোগ দিয়ে যদি মনে করেন যে আপনি অনেক কিছু হয়ে গেছে বা অনেক কিছু হয়ে যাবে, এটি সম্ভব। শর্টকাট জীবনে বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, সততার কোনো বিকল্প নেই। যে কাজটি করবেন খুব মনোযোগ দিয়ে করবেন। যদি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে শেষ কর্মঘণ্টা পর্যন্ত আপনি বিবেচনা করবেন যে আমি এই প্রতিষ্ঠানেই আছি, এই প্রতিষ্ঠানটি আমার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি তার জীবনের গল্প তুলে ধরেছেন, তার যে সফলতা যেভাবে এসেছে সেই গল্প তিনি খোলাখুলিভাবে আমাদের সঙ্গে জানিয়েছেন, এবং তরুণ প্রজন্মের আগামীতে সফল হওয়ার জন্য কি করণীয় সে বিষয়ে কিন্তু তিনি তুলে ধরেছেন। এই ছিল আমাদের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।